প্রাচ্যের স্কটল্যান্ড মেঘালয় ভগবানের এক অদ্ভুত সৃষ্টি, সৌন্দর্যে ভরা মনোমুগ্ধ করা এক অতুলনীয় জায়গা। কিন্তু সেখানে যাবেন কিভাবে, আর কী বা দেখবেন, কোথায় থাকবেন, মোট কত খরচ হতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মেঘালয় যেতে হলে প্রথমে আসামের গুয়াহাটি পৌঁছাতে হবে। গুয়াহাটি পৌঁছানোর জন্য কলকাতা বিমানবন্দর থেকে প্লেনে করেও যেতে পারেন, অথবা ট্রেনে চড়ে গুয়াহাটি পৌঁছানো যেতে পারে। গুয়াহাটি থেকে শিলং ফ্লাইটও আছে, যার খরচ কম বেশি 1000 টাকা মতো পড়বে, যেটি 40 মিনিটের মধ্যেই শিলং বিমানবন্দরে পৌঁছে দেওয়া যায়। শিলং বিমানবন্দর থেকে পুলিশ বাজার অর্থাৎ যেখানে থাকবেন সেই জায়গাটা একটু দূরে আছে, তাই সেখান থেকে আবার একটা গাড়ি করতে হবে। তাছাড়া গুয়াহাটি থেকে বাস বা আপনি গাড়ি রেন্ট করেও যেতে পারেন। এখন আমরা কিভাবে গেলাম এবং কি করলাম, কোথায় থাকলাম, সমস্ত কিছু এবার আলোচনা করছি। আমরা বিকেল 4:05 সময় হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে, হয়তো নাকি 9 নম্বর প্ল্যাটফর্মই ছিল হয়তো, 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, যেটা এই লাইনে আমাদের সবারই খুব প্রিয় একটা ট্রেন। এই ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম সকাল 10:05 নাগাদ, ওরকমই হবে না, সকাল দিকে 5 নাগাদ আমরা গুয়াহাটি পৌঁছে গেলাম। তো তার মাঝে আমাদের নিজেরাই তো রান্নাবান্না করেছিলাম, চিকেন করেছিলাম, তারপরে রুটি করা তো সম্ভব নয় আমাদের পক্ষে, ভাত করাটাও নিয়ে যাওয়াটা সকাল থেকে সম্ভব নয়, ওই জন্য আমরা পাউরুটি নিয়ে গেছিলাম, পাউরুটি আর চিকেন খেলাম। তো পাউরুটি চিকেন আমরা করে নিলাম, তো সেটা আমরা ট্রেনে রাত্রেবেলায় খেলাম, যেটার ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আছে, পুঙ্খানুপুঙ্খি পুরো ডিটেলস ওখানে দেওয়া আছে, কোথায় কটার সময় কোন স্টেশনে আমাদের ট্রেন পৌঁছেছিল, ঠিক আছে, সমস্ত কিছু ডিটেলস আমাদের ওখানে আছে, কি কিনেছি, খেয়েছি, যা যা করেছি সমস্ত কিছু আছে, যেটা লিঙ্ক আমরা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার আমরা গুয়াহাটি পৌঁছে গেলাম 10টা 10:30 নাগাদ। তো আমরা এখান থেকে পল্টন বাজার থেকে গাড়ি করে নিয়েছি, ত্রিশুল ট্রাভেল বলে যে ইয়েটা রয়েছে, ট্রাভেল গাড়িটা, সেখান থেকে আমরা গাড়ি করে নিয়েছি শিলং যাওয়ার জন্য। তো আমরা প্রথমে এখান থেকে উমিয়াম লেকে গিয়ে দাঁড়াবো, ওখানে কিছুক্ষণ হয়তো লেকটার ভিউটা নিলাম, তারপর ওখান থেকে আমরা পুলিশ বাজার চলে যাবো। আমরা টোটাল 7 জন একটা বাচ্চা রয়েছি, তো আমাদের টোটাল নিল 3500 টাকা সুমোতে, আর একটা আর্টিকা ছিল 7 সিটার, যেটা 3500 টাকায় ছিল। আমরা সুমোটা নিলাম, একটু ফ্রিভাবে যাওয়া যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা গাড়ি করে এখন চলে যাবো উমিয়াম লেক হয়ে আপনার ওই পুলিশ বাজার পর্যন্ত। টোটাল 3-3.5 ঘন্টা মতো লাগবে বলছে, দেখা যাক কতক্ষণ লাগে। আমরা লাঞ্চটা মাঝখানে যে ব্রেকফাস্ট করাবে সেখানে গিয়ে করে নেবো, যে একটা রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে আমরা লাঞ্চ করে নেবো। মোটামুটি ওই দুপুর 2টো নাগাদ এরকম কিছু হবে নাকি, যখন আমাদের লাঞ্চ টাইমের জন্য দাঁড় করেছিল, মাঝখানে দাঁড় করেছিল, ওই 2টো নাগাদ এরকম করে লাঞ্চ টাইমে দাঁড় করেছিল। তো ওখানে একটা হাইওয়ে ধাবা 2 নামে একটা দোকান ছিল, হাইওয়ে ধাবা 2 নামক এক ধাবাতে, যেখানে একদিকে রয়েছে তাদের আঞ্চলিক খাবার খাসি, আর অন্যদিকে রয়েছে বাঙালিয়ানা খাবার। তাই আমরা বেশি কিছু না ভেবে ঢুকে পড়লাম ভাত খাবার জন্য। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, তো এখানে আমরা এখন খাবার দাবার নিয়ে নিয়েছি, সমস্ত কিছু, অমলেট থালি, মিক্স চাউমিন, সমস্ত কিছু আমি দেখাচ্ছি। এই যে এটা কেমন লাগছে খেতে? ভালো খেতে, হ্যাঁ, কিন্তু ভাতের পরিমাণটা একটু কম। বাবু চাউমিন কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? গরম গরম নয়, কারণ একটা ভিডিও করতে গেলে তো সেই মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা বড় ডকুমেন্টারি হয়ে যাবে, সেজন্য আমরা পাট করে দিয়েছি, যাতে আপনাদের ডিটেলসে আপনাদেরকে বলতেও পারি, আর এমনকি কোথায় কি করেছি না করেছি, কত খরচা না খরচা, সমস্ত কিছু ওখানে কিন্তু ডিটেলসে বলা আছে। যদিও আমরা এই ভিডিও শেষে একবার আলোচনা করে দেবো যে টোটাল গেলে কেমন কি আনুমানিক খরচা কি হতে পারে। কারণ আনুমানিক বলার কারণ এর মানে একটাই, যে ধরুন কোথাও আমি এখন 40 টাকায় টিকিট কেটেছি, সেটা পরে গিয়ে হয়তো 50 টাকা হতে পারে, সিজন ওয়াইজ টাইম চেঞ্জ হয়ে যেতে পারে। আগে রেট আলাদা ছিল, এখন সেটা রেট অন্য হয়েছে। এবং আমাদের এটা কেস হয়েছিল,
আমরা জানতাম সে আরোয়া কেভ যেটা আছে, আমরা এখান থেকে মানে এটা আমি মাঝখানে বলছি ঘটনাটা। আরোয়া কেভে আমরা টাকাটা যেটা বলেছিলাম মানে আগে থেকে, তখন আমরা রেন্টটা জানতাম না, আমরা অনলাইন থেকে জেনেছিলাম যে টাকা হচ্ছে 20 টাকা বা 30 টাকা কিছু বলেছিলাম, পরে জেনেছিলাম টাকাটা কিন্তু আরো বেশি। তো সেটা আমরা মানে সিজন ওয়াইজ চেঞ্জ হতে পারে বা সময় ওয়াইজ চেঞ্জ হতে পারে, এখন এক রেট পরে এক রেট হতে পারে। তো যেটা বলা হচ্ছিল সেটা কন্টিনিউ করা হোক। তো এবার আমরা হাইওয়ে ধাবাতে খাওয়া দাওয়াটা করে নিলাম। খাওয়া দাওয়া করে তারপর আমরা মাঝখানে উমিয়াম লেক একটা আছে, উমিয়াম লেকে আমরা ওখানে গেলাম। এবার আমাদের কিন্তু ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে আমরা উমিয়াম লেকটা ঘুরবো, ঘুরে তারপর শিলংয়ের পুলিশ বাজারে যাব। ঠিক আছে, মানে মেন শিলংয়ের পুলিশ বাজারটা হচ্ছে মেন, ওইখানে লোকজন থাকে আর কি, মানে বাজার মার্কেট, পাহাড়ি এরিয়া, বাজার মার্কেট সব রয়েছে। হ্যাঁ সেটাই। এবার আমরা উমিয়াম লেকে যখন ঢুকলাম 59 টাকা পার হেড নিল মনে হয়। আমাদের যাওয়ার পথেই পড়ছিল উমিয়াম লেক। হাতে তখন অনেকটাই সময়, তাই ঢুকে পড়লাম সেই দিকে। টিকিট মূল্য ছিল মাথা পিছু 59 টাকা করে। সামনে পার্কিংয়ে গাড়ি থামিয়ে হাঁটা শুরু করলাম। তো এই যে উইলিয়াম হ্রদ বা উইলিয়াম ড্যাম, তো এটাকে স্থানীয়ভাবে উইলিয়াম সাইটও বলা হয়। তো আমরা ওখানে গেলাম, ভেতরে বোটিং করার অনেক ছিল, যেহেতু সন্ধে হয়ে গেছিলো প্রায়, আমরা বোটিং করিনি। ওখানকার সমস্ত যে জায়গাগুলো আছে দেখলাম, এবং সেখানকার সম্বন্ধে ডিটেলসও কিন্তু ওই ভিডিওতে বলা আছে। উমিয়াম লেকটা কবে কীভাবে তৈরি হয়েছে না হয়েছে, আর কেন যাবেন, হ্যাঁ সুবিধা আছে সবই ওখানে দেখা আছে। হ্যাঁ, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে গিয়ে যে কোনো সুন্দর জিনিসের পেছনে, শিলংয়ের যে কোনো বা মেঘালয়ের যে কোনো সুন্দর জিনিসের পেছনে কোনো না কোনো কাহিনী বা হিস্ট্রি কিন্তু রয়েছে। তো সেগুলি কিন্তু খুবই সুন্দর ঘটনা, সুন্দর একটা, হ্যাঁ, তো সেগুলি কিন্তু প্রত্যেকটা আমাদের যে ভিডিওগুলি আছে পার্ট প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা আছে। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন, আপনাদের আশা করছি ভালো লাগবে। এবার আমরা উমিয়াম লেক দেখে তারপর আমরা পৌঁছে গেলাম শিলংয়ে। শিলং পৌঁছাতে মোটামুটি সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6টা-7টা বেজে গেছিলো। এবার যে আপনারা ভাববেন যে আমরা গুয়াহাটি যেহেতু গেলাম, তাহলে গুয়াহাটিটা কেন ঘুরলাম না, ঠিক আছে। তো আমাদের প্রথমে কিন্তু সেই প্ল্যানটা ছিল যে আমরা প্রথম দিন গুয়াহাটি ঘুরবো, তারপর শিলংয়ে গিয়ে চেরাপুঞ্জি টেরাপুঞ্জি যা আছে দেখে তারপর আমরা বাড়ি ফিরবো। কিন্তু আমরা শেষ মুহূর্তে প্ল্যানটা কি করলাম, যে প্রথমে আমরা শিলংটাকে ঘুরে নেবো, তাহলে কী হবে, আমাদের যে লাগেজ ব্যাগপত্র আছে সেই নিয়ে আমাদের বেশি ঝামেলা করতে হবে না। তারপর শেষ দিন আমরা গুয়াহাটিতে আসবো, গুয়াহাটিতে একদিন রেস্ট নেবো, রেস্ট নিয়ে সেই দিন আমরা গুয়াহাটিতে ঘুরলাম, এবার পুজো টুজো দিলাম। এবার তারপর দিন সকালে আমাকে ট্রেনের জন্য তাড়াহুড়ো করতে হবে না, আমরা ওখান থেকে আরাম করে ট্রেন ধরে আবার বাড়ি ফিরতে পারবো। আর প্লাস আমাদের যেহেতু স্নান টান করে পুজোও দেওয়া হবে, সব কিছু বিবেচনা করে আমরা লাস্টের দিন গুয়াহাটিটাকে রেখেছি। তো আমরা যেহেতু সন্ধেবেলায় ফিরলাম, এখানে একটা হোটেলে, তো রুমটা আমরা 3 জনে এরকম 2টো ডবল বেড পেয়েছি। এই 2টো ডবল বেডে আমরা 3জন থেকে যাচ্ছি। রুমটা মোটামুটি ভালোই আছে, মিরর টিরর আছে, চার্জিং পয়েন্ট আছে, বেডের সাইডেও চার্জিং পয়েন্ট আছে, 2 সাইডেই চার্জিং পয়েন্ট, প্লাস টিভি রয়েছে, আর এদিকে বাথরুমটা রয়েছে। বাথরুমের কন্ডিশন খুবই ভালো, শুধু ওই কোমরটা পজিশনটা খুব খারাপ, বসতে অসুবিধা হয়। তাছাড়া গিজার আছে যেটা সবসময় চলছে, সবসময় গরম জল পাওয়া যাচ্ছে, এমন নয় যে বলে চালাতে হবে। সন্ধেবেলায় ফিরে আমাদের কিন্তু রুম পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। তার কারণ হচ্ছে সেই সময় একেই তো প্রচণ্ড ভিড় ছিল মানুষের, এবং তারপর কী হয়েছিল যে আমরা অনেকগুলো হোটেল দেখলাম, তার মধ্যে কোনো হোটেলে দেখা গেলো যে একটা রুম ফাঁকা আছে, তো কোনো হোটেলে 2টো রুম, আর আমরা ছিলাম টোটাল 7 জন আর একটা ছোটো বাচ্চা, তো আমাদের দরকার ছিল 3টে রুম। তো আমাদেরকে ড্রাইভার যেখানে নামিয়েছিল ঠিক সেইখানেই দেখলাম একটা হোটেল ছিল, আমরা ওই হোটেলটা বাদ দিয়ে বাকি সব হোটেল খুঁজে নিয়েছি, ঠিক আছে। এবার মানে যেটা হয় আর কি, যে হাতের সামনে যেটা থাকে সেটাই আমরা খুঁজি না, দেখি না। তো ঘুরে ফিরে সেই হোটেলে যখন গেলাম, সেই হোটেলে কিন্তু আমরা আবার 3টে রুম পেয়ে গেলাম। তো 3টে রুম বলতে কেমন কি, একটা সিঙ্গেলের থেকে একটু বড় বলতে পারেন, যেটা 1300 টাকা রুম প্রতি নিয়েছিল, আর একটা সিঙ্গেল রুমই ছিল, হ্যাঁ একটা একটা ছিল ডবল রুম, আর একটা ছিল 4 জনের, মানে 4 জনের রুম, মানে 4 জন বলতে কি ডবল বেড ছিল, সেখানে 4 জন বা 5 জন 6 জন থাকা যাবে আরাম করে। সেটা ভিডিও তো রয়েছে, ওর মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো সেই জায়গাটা আমরা রুমটা নিয়েছিলাম, সেটা রেন্ট ছিল আমাদের
ওই 3000 টাকা মতো, মানে ওই রুমটার রেন্ট। আর ডবলটা ছিল 1500, আর যে সিঙ্গেল বেড ছিল সেটা ছিল কিন্তু 1300 টাকা মতো। তো এটা পার হেড, মানে পার হেড বলতে পার পার ডে। তো সেই হিসেবে আমরা রুমগুলো রেন্ট নিয়ে নিয়েছি, কিন্তু 3000 টাকার যে রুমটা ছিল, মানে আমরা যেহেতু 3 জন ছিলাম সেহেতু আমাদের একটু বেশি লাগছিল। মানে যেহেতু সিজন, সেহেতু কিছু করার নেই, মানে এত ভিড় সেই সময় যে রুম পাওয়াটাই মানে বিশাল ব্যাপার একটা। হ্যাঁ, মানুষ সিজন বানিয়ে দিয়েছে ওটাকে, কিন্তু আসলে শিলংয়ের সিজন টাইম হচ্ছে মনসুন, যেটা বলে হিন্দিতে, মানে বাংলায় আমরা যেটা বলি বর্ষাকাল। তো বর্ষাকালটা হচ্ছে মেনলি ওই যে কোনো কি বলবো, এই যে জলপ্রপাত দেখার জায়গা বা ঝর্ণা যেটা দেখার জন্য আমরা শিলং যাই, বা মেঘের কুয়াশার যে খেলা, তো এই জিনিসগুলো দেখতে গেলে আমাদের অবশ্যই ওই বর্ষাকালই যেতে হবে। আর ডাউকি যদি যাওয়া যায়, হ্যাঁ, সেই জন্য আবার ডিসেম্বর থেকে মার্চ হচ্ছে। ডাউকির টাইমটা আবার ডিসেম্বর টাইমটা খুব বেটার, কারণ সেই সময় বর্ষা থাকে না, জলটা ক্লিন হয়ে যায়। মানে যেহেতু মানে বুঝতেই পারছেন, মানে এই পাহাড়ের যে ঝর্ণা, যে জলের নোংরা জিনিসগুলো বয়ে আনে, সেটা আর ওখানে মেশে না। তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ডাউকিটা বেস্ট। আর এমনি যদি শিলংয়ের বাকি যে জায়গাগুলো আছে সেগুলো ঘোরার জন্য কিন্তু আমি বলবো বর্ষাকালটা সবসময় বেস্ট। তো চেষ্টা করবেন বর্ষাকালে যাওয়াটা। আর ওই সময়টা কিন্তু প্রপার আসল সিজন, মানে শিলংয়ের ক্ষেত্রে বা চেরাপুঞ্জির ক্ষেত্রে আসল সিজন হচ্ছে কিন্তু বর্ষাকাল। তো সেই দিন আমরা রাত্রিবেলা, যেদিন আমরা পৌঁছে গিয়ে আমরা রাত্রিবেলা খাবার জন্য একটু বেগ পেতে হয়েছে, এমন নয় যে খাবারও ইজিলি পেয়ে গেছিলাম। তো আশেপাশে খুঁজে গিয়ে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম দূরে। তো সেখানে গিয়ে খাবার তো বুঝতে পারছি না, ওখানে মানে বিভিন্ন রকমের খাবার আছে। তো যাই হোক, আমরা ওই রুটি সবজি এরকম কিছু একটা অর্ডার করেছিলাম, হ্যাঁ না? রুটি সবজি, তো রুটি সবজি নিয়ে খেয়েছিলাম, সাদামাটা খাবার ছিল। তো ঠিক আছে, মোটামুটি সেই দিনকার খাবার মতো খারাপ ছিল না, মানে যেহেতু সারাদিন এমনি অনেক জার্নি হয়েছে, তো হালকা খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। শুয়ে পর তারপর দিন সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলং জার্নির জন্য, মানে শিলং না, চেরাপুঞ্জি জার্নির জন্য। সকাল হতে বেরিয়ে পড়লাম প্রাচ্যের স্কটল্যান্ড তথা শিলং থেকে। আমরা প্রথম দিনেই কিন্তু গেলাম চেরাপুঞ্জিতে। তো চেরাপুঞ্জির জন্য যে গাড়িটা করেছিলাম, সেটা কিন্তু আমরা যে ওই মনে করে গুয়াহাটি থেকে শিলং যখন আসলাম, যে গাড়িটা আমরা এলাম, সেই গাড়ি ড্রাইভারের সঙ্গে কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম। তো তার জন্য প্রথমে আমাদের পড়েছিল কত, 5000 টাকা পার ডে, এবং লাস্টের দিন আমাদের বলেছিল 500 থেকে 1000 টাকা কম কম দেবে, যেহেতু আমরা লোকাল জায়গাটা ঘুরবো এবং গুয়াহাটি যাব। সেরকমই কিন্তু প্ল্যানটা আমাদের এখনও হয়ে আছে। আস্তে আস্তে কিন্তু প্ল্যানটা চেঞ্জ হবে, সেটা আমি বলছি আস্তে আস্তে। এবার কি হয়েছে, প্রথম দিনে কি হলো, চেরাপুঞ্জি যাব। চেরাপুঞ্জিতে আমরা প্রথম দিনে আমাদের ছিল কোথায়, প্রথম দিনে আমরা কোথায় গেলাম, প্রথমে আমরা গেলাম একটা ব্রেকফাস্টের দোকানে। অমনি চালক আমাদের এনে দাঁড় করালো একটা রেস্টুরেন্টে, যার নাম ছিল হাইওয়ে স্যাক্স। এখানে ওপরে নিচে দুই জায়গারই বসার জায়গা আছে। তো নিচেরটা তো দেখলাম টুপ টাইপের রয়েছে, ওপরেরটা এইভাবে, জায়গা তো হিউজ। এটা মেনু কার্ড। এবার আমরা কি অর্ডার করব সেটা এখন ডিসাইড করছি। এবার আমি যেটা ভেবে রেখেছি, আমি এগ ম্যাগি খাবো, বাকিরা যে যেমন অর্ডার করবে। তো সেখানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টটা বলতে গেলে হ্যাঁ একটু কস্টলি পড়েছে। আমরা ম্যাগি খেয়েছিলাম, ঠিক আছে, কিন্তু ভাবিনি যে এত কস্টলি হবে। তো যাই হোক, ম্যানেজ করে নেওয়া যায়, খেলাম। তো যেটা পূর্ণ ভিডিও আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানকার ঘোরার যে সমস্ত ডিটেলস, সেগুলো কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, গিয়ে দেখতে পারবেন। তারপরে আমরা প্রথমে কোথায় গেলাম, প্রথমে আমরা গেলাম মাওডাক ডেমপেপ ভ্যালি। সেটা কি রাস্তায় যেতে যেতেই পড়বে। তো আমরা ওখানে গাড়িটা সাইডে দাঁড় করিয়ে, হ্যাঁ সাসপেনশন ব্রিজও আছে, হ্যাঁ হ্যাঁ। তো এবার সেখান থেকে যখন আপনারা পুরো জায়গাটা দেখবেন, অসাধারণ দেখতে লাগবে এবং মনমুগ্ধ হয়ে যাবে। প্লাস যদি একটু ভোরের দিকে যাওয়া যায়, তাহলে মেঘ যখন ভেসে আসবে, দেখতে মনে হবে যেন পুরো স্বর্গে পৌঁছে গেছি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সামনে মেঘ আর রোদের আলোর খেলা ভ্যালিটাকে আরো সুন্দর করে তুলেছে, আর সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া মনটাকে হালকা করে তুলছে। ওই যে নিচে দেখছি জিপ লাইন, ওইখানে দুই ধরনের ব্যবস্থা আছে। আপনারা চাইলে একটা ছোট জিপ লাইন আর একটা বড় জিপ লাইন, একটা 500 টাকা, অন্যটা 1000 টাকা মাথা পিছু দিয়ে চড়তে পারেন। তো তারপর আমরা ওই যে ভ্যালিটা দেখার পর আমরা চলে গেলাম ওয়াইশিডং, ঠিক আছে, ওয়াইশিডং ওয়াটারফলস, ঠিক আছে। তো ওয়াইশিডংয়ে ওয়াটারফলসে কিছু সমস্যাও হয়েছিল,
যেগুলো আপনারা ভিডিওতে গেলে দেখতেই পাবেন যে কি সমস্যা হয়েছে। তারপর গেলাম ডেন্থলেন ওয়াটারফলস, ঠিক আছে? এইগুলোতে একটু একটু সমস্যা হয়েছিল, কি সমস্যা সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন, পুরোপুরি দেখতে পাবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপর আমরা গেলাম কোথায়, আরওয়া কেভ। আরওয়া কেভে আমাদের নিয়েছিল 50 টাকা পার হেড, ঠিক আছে? কেবের যাওয়ার জন্য আরওয়া কেব যে যাওয়ার রাস্তাটা সেটা কিন্তু অসাধারণ রাস্তা, মানে ভিউ উফ, জাস্ট কিছুটা দেখায়। এরকমভাবে পাহাড় এদিকে ডাউন চলে যাচ্ছে, এর সামনে পুরো মেঘ ওটা ওই পারেই, আর এইভাবে রাস্তা এরকম। আর বিভিন্ন রকম পাখির ডাক একটা শুনতেই পাচ্ছি, আপনারা হয়তো শুনতে পাবেন। তো কেবের ভেতরে ঢুকে পড়েছি, ভিউজটা কিছুটা এরকম। যেতে যেতে দেখি কীরকম কি আছে না আছে। নেচার লাইট শো তো নেই, তাই কৃত্রিম লাইট শো এখানে দেওয়া আছে। আর এগুলো পাথরকে কেটেই সিঁড়িগুলো বানানো হয়েছে। এবার আরওয়া কেভটা দেখলাম আমরা, আরওয়া কেভটা খুব সুন্দর ছিল। আরওয়া কেভ দেখার পর আমরা চলে গেলাম নৌকালিকাই ওয়াটারফলস। এবার এই যে নৌকালিকাই ওয়াটারফলস, সেখানে কিন্তু আমরা বৃষ্টির দেখা পেয়েছিলাম, তুমুল ঝড়ে। হ্যাঁ, প্রথম বৃষ্টি, আবার মানে বৃষ্টির রাজ্যে প্রথম বৃষ্টির দেখা, এটা একটা আশ্চর্যকর ব্যাপার। ওইটুকু জায়গার মধ্যেই ছিল, হ্যাঁ, যে শুধু যে ভ্যালিটা ছিল, হ্যাঁ, যেন এই আর ওই নৌকালিকাই যে ওয়াটারফলস, যে ওয়াটারফলটা ছিল, ওয়াটারফলের এরিয়াটাই মধ্যে ছিল, যে হ্যাঁ, আমরা বেরিয়ে গেছি ওখান থেকে আর কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টি নেই বা রাস্তাঘাটও শুকনো। আর যাই হোক, তো ওই একটা প্রথম আমাদের বৃষ্টির মানে ছাতা যে নিয়ে গেছিলাম, হ্যাঁ, সেটা ওখানেই কাজে লেগেছে, ওখানে কাজে লেগেছিল। কাজে লাগতো না। আর আরওয়া কেভ যেটা, সেখানে আমরা প্রথম মেঘের দেখা পাই, ঠিক আছে? তাছাড়া এই যে মেঘের আলোয় মেঘালয়, সেখানে মেঘের দেখায়নি। মানে কি অবস্থা হয়ে গেছে এখন, সেই মানুষ গিয়ে গিয়ে সিজনটাকে এমন চেঞ্জ হ্যাঁ, করেছে, মানে মেঘালয় জায়গাটা কি এমন, আমাদের এমন সময় গেছি আর না মেঘের দেখা না বৃষ্টির দেখা। তো যাই হোক, কিন্তু অনেক কিছু মজার জিনিসও হয়েছে সেখানে, সেগুলো আপনারা আস্তে আস্তে বলছি বা আস্তে আস্তে ভিডিওতেও দেখতে পাবেন। তো সেখানে আমরা প্রথমে গেলাম নৌকালিকাই ওয়াটারফলস। নৌকালিকাই ওয়াটারফলস আমাদের নিয়েছিল 50 টাকা পার হেড টিকিট ভাড়া। তো এবার নৌকালিকাই ওয়াটারফলসে যখন ঢুকলাম, ঢোকার পর নৌকালিকাই ওয়াটারফলস নামটা এরকম কেন, সেটা আমি এখন একটু সংক্ষেপে বলে দিই। এই নৌকালিকাই, এই যে লিকাই নামটা, লিকাই হচ্ছে একটা মহিলার নাম, আর কা মানে হচ্ছে মিস বা মিসেস, আর নো মানে হচ্ছে কোথাও থেকে ঝাঁপ দেওয়া, জাম্প, ঠিক আছে? এই যে একটা মহিলা মানে মিস বা মিসেস লিকাই ঝাঁপ দিয়েছিল, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে নৌকালিকাই, ঠিক আছে? এটার একটা মানে পুরো ইতিহাস আছে, কেন ঝাঁপ দিয়েছিলেন তিনি, কি কারণে এই যে এই ওয়াটারফলসটার নাম নৌকালিকাই, সেটা কিন্তু পুরো ভিডিওতে বলা আছে, ডিটেলসে আপনারা দেখতে পারবেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको, मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको, आज फिर तेरी याद आई है। আমরা এসে পৌঁছেছি নৌকালিকাই জলপ্রপাতের কাছে। এটা হচ্ছে ভারতের উঁচু জলপ্রপাতের মধ্যে একটা। এর উচ্চতা হচ্ছে 340 মিটার বা 1100 ফুট। আরেকটা জিনিস হচ্ছে নৌকালিকাই ওয়াটারফলসের, যে নৌকালিকাই ওয়াটারফলসের নিচে যে জলটা পড়ছে, সেটা কিন্তু সিজন ওয়াইজ কালার চেঞ্জ হয়। মানে হয়তো আমরা যখন দেখছিলাম তখন হয়তো গ্রিন কালার ছিল মেবা, আর অন্য সময় কিন্তু এটা ব্লু কালারও হয়। তো এটা একটা মানে দেখবার মতন জিনিস, সেটা কিন্তু সব ওয়াটারফলসে কিন্তু হয় না। এটা সিঙ্গেল কালারই থাকে, না হলে কালার চেঞ্জ হয় না, মানে কি বলবো। তো ওটা খুবই ডার্ক গ্রিন এবং খুব ডার্ক ব্লু কালার চেঞ্জ হতে থাকে। আমাদের খাবার খিদে লেগেছিল দুপুরবেলায়, তো ওখানে আমাদের একটা সামনে বৃষ্টিপ্রপাত, মানে বৃষ্টি যে হয়ে গেল, বৃষ্টি হয়ে যাওয়ার পর আমরা ঢুকে পড়লাম, সামনে একটা রেস্টুরেন্ট ছিল। তো বলার কিছু নেই, খাবার কোয়ালিটি অত্যন্ত পরিমাণে খারাপ ছিল। মানে খারাপ কি বলবো, মানে জাস্ট খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছিলাম। 3টে বেজে গেছে, খেতে হতো, এখানে খেয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে পুরো ভিউ পয়েন্ট আছে, এটা দিয়ে ওই পারে মানে নৌকালিকার ওই যে জলপ্রপাত আছে সেটা দেখা যাচ্ছে। খাবারের
চলে এসেছে আমাদের এখানে, ভাত আছে, পাঁপড় আছে, পেঁয়াজ রয়েছে, আর স্যালাড হিসাবে দেখতে পাচ্ছি শসা আর একটা লেবু, পাতলা ডাল, আলু ভাজা, সয়াবিন আর কিছু একটা সিমের তরকারি মতো মনে হচ্ছে, বুঝতে পারছে না, মিক্স তরকারি একটা, আর এটাই চিকেন, আর একটা পাঁপড়, আর সাথে রয়েছে কিছু একটা চাটনি, মেবি পুদিনা বা ধনেপাতা হতে পারে। এরপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মাউস মাই কেভের দিকে। তো মাউস মাই কেভ পৌঁছাতে পৌঁছাতে প্রায় মানে বিকেল গড়িয়ে সন্ধ্যে কাছাকাছি চলে এসেছে। তো ওখানে আমাদের টিকিটের রেন্ট নিয়েছিল 30 টাকা পার হেড করে, আর বাচ্চাদের জন্য 10 টাকা। আর কেভটার যে ভিডিও, মানে কেভটা যে আমরা ঘুরেছি তার ভিডিও কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন। খুব ভালো একটা কেভ আর অ্যাডভেঞ্চারাস জায়গা। কেভটা মানে না গেলে বুঝতে পারবেন না। তো কেভের মধ্যে আমরা ঢুকে পড়েছি। তো ওটা থেকে বেরিয়েই একটা ডান দিকে মাউস মাই কেভ 2 বলে একটা জায়গা আছে, মানে ওর মধ্যে আছে, ওটা আবার টিকিট কেটে ঢুকতে হয়। তো ওটা কিন্তু আরো ভালো এক্সপিরিয়েন্সের জায়গা, কিন্তু ওটা মানে আরো ডেঞ্জারাস বলতে পারেন, মানে ইয়ের ক্ষেত্রে বলতে পারেন আরো অনেকটাই ডেঞ্জারাস, মানে এটার তুলনায় আর অনেক বেশি অ্যাডভেঞ্চারাস। তো তারপর আমরা ওখান থেকে গাড়ি করে, মানে মাউস মাই কেভ থেকে গাড়ি করে বেরিয়ে পড়লাম 7 সিস্টার ওয়াটারফলের দিকে। 7 সিস্টার ওয়াটারফলে গিয়ে তো যা আছে যা হয়েছে সেটা তো ভিডিওতে দেখতেই পেয়ে যাবেন। আর আমরা সেখানে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের শিলংয়ের যে রুম আছে সেখানে উদ্দেশ্যে। তো সেখানে পৌঁছে গিয়ে রাত্রে খাওয়া দাওয়া করলাম, মানে এরকম লোকাল স্ট্রিট থেকে খাবার নিয়ে খেয়ে নিয়েছি, রুটি তরকারি, তারপর হ্যাঁ মেনু। এখন এটা আলু পরোটাটা একটু খেয়ে দেখি কেমন লাগছে। আলু পরোটা গরমই রয়েছে, সবজিটা একটু ঠান্ডা আছে। টেস্টটা বেশ ভালো করেছে, খুব সুন্দর টেস্ট। যদি অমলেটটাও গরম আছে। অমলেটের টেস্টটা কী বলবো, অমলেট টেস্টটা সেমই হয়, একই হয়, অমলেটের কোনো টেস্ট নেই। তো এটা বেশ ভালো খেতে, বেশ ভালো করেছে খেতে, খুব সুন্দর করে। রাত্রি নাগাদ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তাম। তো সেই দিনও আমরা ওই রুটি তরকারি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা আমরা কোথায় গেছিলাম? এবার হচ্ছে গিয়ে দ্বিতীয় দিন, যেটা আমরা মানে শিলংয়ের দ্বিতীয় দিন, তো ডাউকি নদীতে, ঠিক আছে। যেখানে আমাদের ড্রাইভার সাহেব বলেছিলেন একটু সকাল সকাল বেরোতে, তবুও আমাদের ঘুম ছাড়ে না আর কি। তো দেরি হয়েই গেছিলো বেরোতে বেরোতে। তো আমরা গিয়ে প্রথমে আমরা একটা ধাবাতে গিয়ে ব্রেকফাস্ট করলাম। সকাল সকাল এসে রেস্টুরেন্টে বসলাম, একটা ভিউ পয়েন্ট সামনে ছিল। তো সেখানে ম্যাগি অর্ডার করেছি আমরা, চিকেন ম্যাগি, আর বাকিরা আলু পরোটা। সকাল থেকে কোনো কিছু খাইনি, এবার টেস্ট করে দেখি কেমন কি লাগছে না লাগছে। আর সাথে চাও আছে, আসছে চা। সকালে শুরুবারটা করলাম চা দিয়ে। চাটা ভালো, দাম নিয়েছে 30 টাকা, চাটা ভালো। আর ম্যাগি নিয়েছি, চিকেন ম্যাগি, এটা দাম নিয়েছে 70 টাকা। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো ব্রেকফাস্টে কিন্তু কোয়ালিটিটা ভালো ছিল, দাম নিয়েছিল কিন্তু চা, ব্রেকফাস্ট যেমন আলু পরোটা খেয়েছিলাম, ম্যাগি খেয়েছিলাম, চা, ঠিক আছে, ওটা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো ব্রেকফাস্টটা করার পর আমরা এবার পৌঁছে গেলাম সোজাই ডাউকিতে। কিন্তু আপনাদের ডাউকি যাওয়ার আগে একটা কথা বলে রাখি, ডাউকি দিন কিন্তু সকাল সকালই বেরোনো ভালো, কারণ এখন আমাদের সেই ডবল লাইনে কাজ চলছিল, যার ফলে রোডটা পুরো সেই ঢালাই রোড, পিচের রোড, সেই পাথরে ভর্তি একদম পুরো নিয়ে গাড়ি 10-20 বেশি চলছেই না। মানে যেটা ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা, সেখানে মোটামুটি 2-3 ঘন্টা লেগে গেছে। রাস্তা খারাপ ভীষণ, মানে যেহেতু তৈরি করছে ডবল লেন, সেই জন্য পুরো একদম চেঁচে দিয়েছে পুরো। আমরা ডাউকির টিকিট বুক করে নিলাম, 800 টাকা 3 ঘন্টা ছিল, মানে 3 ঘন্টা না, 3 জনের। তো আরেকটা অপশান ছিল 1000 টাকায়, যেখানে ওই সামনে গিয়ে ওই জায়গাটায় নাকি 15 মিনিট মতো দাঁড় করাবে। তো দেখলাম 200 টাকারই তো ব্যাপার, তো ওটা করে নিলাম। তো আমরা 3 জন একটা নৌকে যাচ্ছি, বাকিরা আলাদা আলাদা নৌকে যাচ্ছে।
যেখানে ওইখানে রয়েছে কিন্তু একটা বাংলাদেশ বর্ডার। সেই বর্ডারটা কীরকম বলে দিই, ধরুন বর্ষাকালে তো সেই বর্ডার থাকে না, পুরো জলে ভর্তি হয়ে যায়। কিন্তু যখন জল কমতে শুরু করে তখন বর্ডারটা মানুষই তৈরি করে। কীরকম না, এই যে ধরুন এই যে বড় বড় পাথর, এরকম সাইজের বড় বড় পাথর, এই পাথরগুলো হ্যাঁ ওই নদীরই পাথর 4-5টা পাথরের ধাপ যদি সাজায় কতটা হবে, এইখান থেকে এতটা এইটুকু ধাপ দিয়ে একটা বর্ডার তৈরি করেছে, ঠিক আছে, যেটা আবার হয়তো বর্ষাকালে হয়তো চলেই যাবে, আবার তৈরি করতে হবে। তো এটা মানে মানুষের সিস্টেমেটিকের জন্যই এই বর্ডারটা হয়ে আছে, ঠিক আছে। তো মানে কাঁটা তারে বর্ডার কিন্তু ওখানে নেই। এবারে ব্যাপারটা কি হয়েছে যে আমাদের ভারতীয় কোনো মানুষ কিন্তু ওই পারে এই হবে না, যাবে না। আর বাংলাদেশের কোনো মানুষ কিন্তু এই পারে আসবে না, কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আসতে পারে, ব্যবসায়ীরা কিন্তু যাতায়াত করছিল, যাতায়াত করতে হয়, তারা বিজনেস করে বাংলাদেশের অনেক প্রোডাক্ট কেনে, ভারতীয়রা বাংলাদেশেরও ভারতীয় অনেক প্রোডাক্ট কেনে, তো সেই হিসেবে ব্যবস্থা করে। তো আমাদের ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের ভিডিওটা গেলে দেখতে পাবেন, আমরা কিন্তু ভুল করে বর্ডার ক্রস করে চলে গেছিলাম। তারপরে কি হয়েছিল সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, যে আমাদের ক্ষেত্রে কি কি বাধা এসেছিল, কেন আমরা গেলাম বিনা পেপারসে, জানতামই না। এইটুকু বর্ডার পায়ের টপ খেলে চলে যাবেন, আমরা তো জানি না যে ওটা বর্ডার, প্রথমে বিনা না জেনে পেরিয়ে চলে গেছি। তো সেটা কি হয়েছে না হয়েছে কিন্তু ওখানে দেখতে পাবেন, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্য মনে আবার 10 টাকা নিয়েছিল, 10 টাকা এরকম নিয়েছিল। তো সেখান থেকে আবার গাড়ি করে আমরা চলে গেলাম বোট হিল ফলস। সেটা আবার খুব যায়নি, মানে রোডের মধ্যেই পড়ে ওটা। হ্যাঁ, ওটাও একটা টুরিস্ট প্লেস, অবশ্যই ভীষণই মেনলি বর্ষাকালের জন্য খুবই ভালো। হ্যাঁ, ওই বোট হিলস মানে যে ওয়াটারফলটা আছে, কিন্তু এটা বর্ষাকালের জন্য সেরা জায়গা। কিন্তু আমরা যে সময় গেছিলাম সেই সময় গর্জন যদি শোনেন কান দিয়ে, মানে ওখানে আমাদের ভিডিওতে দেওয়া আছে, গর্জনটা শুনলে আপনি বলবেন যে এই অবস্থায় যদি এরকম গর্জন হয় বর্ষাকালে কি হবে। কোনো শব্দ এই জায়গার সৌন্দর্য সংজ্ঞায়িত করতে পারে না। এই জলপ্রপাতের উপরেই একটা সেতু রয়েছে। এই সেতু থেকেই দুদিকে দুই রকম দৃশ্য। একদিকে রয়েছে বিশাল গর্জনের সাথে সৌন্দর্যে ভরা এক জলপ্রপাত, এবং উল্টো দিকে পাহাড়ের মধ্যে দিয়ে সেই জল যখন বয়ে যাচ্ছে সেটার দৃশ্যটা অতুলনীয়। আমরা যে ব্রিজটাতে পেরিয়েছি, পুরো ব্রিজটা ওই যে জলের যে আছে, মানে কি বলবো ওটা, বর্ষাকালে অবশ্য কিছু ফুটেজ আমার কাছে মনে হয় আছে, আমি চাইলে 2-5 সেকেন্ড আপনার জন্য চালিয়ে দেবো। এরপরে আমি চালিয়ে দেবো 2-5 সেকেন্ড, বর্ষাকালে কিরকম হয়, যে বর্ষাকালে কি হয় আর এখন কি হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা পৌঁছালাম মাউলিলং ভিলেজে। তো মাউলিলং ভিলেজে পৌঁছাতেই একটা মানে প্রতিটা গাড়ি হিসেবে একটা চার্জ কাউন্ট করা হয়, সেটা হচ্ছে মেনটেন্যান্সের জন্য চার্জ নেই, মানে কোনো মানে কতজন যাচ্ছে বা কোনো ব্যক্তি বিশেষ চার্জ এখানে নেওয়া হয় না। তো এটা প্রতিটা গাড়ি হিসেবে চার্জ নেওয়া, তো গাড়ি হিসেবে আমাদের চার্জ পড়েছিল 200 টাকা। আমরা এখন ভারত বাংলাদেশ বর্ডার বরাবর যাচ্ছি এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং গ্রামের উদ্দেশ্যে। মাউলিলং হল উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার একটি গ্রাম। এটি তার পরিচ্ছন্নতার জন্য উল্লেখযোগ্য এবং ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবেও এটিকে বেছে নিয়েছে। তো ওখানে সামনে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, তো ওখানে আমরা খাওয়ার জন্য ঢুকে পড়েছিলাম। টাইম মোটামুটি 3:30 এরকম বেজে গেছে, তাই তো 3:30 বেজে গেছে। তো খিদে প্রচণ্ড পেয়েছে। তো আমাদের গাড়ির মধ্যে মানে আমাদের সাথে একজন ছিল, যিনি দাদা, সে বলছে যে ওখানে নাকি টার্কি পাওয়া যায়, খুব ভালো কোয়ালিটির রান্নাও করে ওখানে। তা আমরা ভাবছি তাহলে প্রথমবার টার্কি খাবো, খুব ভালো জিনিস, খুব নাম শুনেছি। তো সেই হিসাবে গিয়ে আমরা দোকানে জিজ্ঞেস করছি টার্কি পাওয়া যায় কিনা। তো তারা বলছে না, টার্কি তো পাওয়া যায় না, বাট চিকেন পাওয়া যায়। ঠিক আছে, সে বলছে না, টার্কি তো শুনিনি এসব ব্যাপারে। আমরা ভাবলাম তাহলে আমাদের বোকা বানানো হয়েছে, আর যে বলছে সেও হয়তো বোকা বেনেছে কোনো কারণে, কেউ বানিয়েছে তাকে। তো খাবারটা হালকা করে রিভিউ দিয়ে দিচ্ছি, কেমন লাগছে না লাগছে। এটা ভেন্ডি সবজি, এটা আলুর তরকারি, আলু ভাজা, এটা চিকেন, ডাল, চাটনি, এটা টমেটো পেঁয়াজ দিয়ে চাটনি বানানো। কেমন লাগছে তোমার? সুন্দর। টমেটো সেদ্ধ দিয়ে চাটনি, টমেটো সেদ্ধ দিয়ে সুন্দর। সত্যি টেস্ট কিন্তু দারুণ, প্রতিটা জিনিসের টেস্ট খুব সুন্দর। ভেরি নাইস, ভেরি নাইস।
তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সিঙ্গেল রুট ব্রিজের দিকে। তো পৌঁছাতে মোটামুটি ওই 4টে নাগাদ এরকম হয়ে গেছে। তো এটা আরেকটা নাম আছে এই ব্রিজটা, সেটা হচ্ছে রিভার লিভিং রুট ব্রিজ বা সিঙ্গেল রুট ব্রিজ। তো ওখানে গিয়ে 30 টাকা মাথা পিছু টিকিট কাটতে হয়, 40 টাকা। অনেকটা দেরি হয়ে যাওয়ায় মাউলিলং আসতে আমাদের দেরি হয়, যার ফলে মাউলিলংয়ে খাবার দাবার খেয়ে যখন আমরা উঠি তখন দেখি প্রায় সন্ধে নামবো। তাই আমরা খুব বেশি দেরি না করে আমরা চলে গেলাম সিঙ্গেল রুট ব্রিজের দিকে। সিঙ্গেল রুট ব্রিজ মাউলিলং গ্রামের খুবই কাছেই। মাউলিলংয়ের উল্লেখযোগ্য ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি হলো লিভিং রুট ব্রিজ বা সিঙ্গেল রুট ব্রিজ। তো যাই হোক, সেটা একটু ঘুরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের শিলংয়ে যে রুম ছিল সেখানে উদ্দেশ্যে, মানে শিলংয়ের উদ্দেশ্যে। তো তারপর আমরা রাত্রিবেলায় আবার মনে হয় রুটি সবজি খেয়েছিলাম নাকি? হ্যাঁ। তো আজকে আমরা সারাদিন আমরা অনেক কিছুই ঘুরলাম, অনেক কিছুই দেখলাম। তো দেখার পর আমরা তারপর এখানে রুমে এসে ফিরলাম। রুমে ফেরার পর আমরা আবার বাইরে গেলাম, খাবার দাবার নিয়ে এলাম। খাবার দাবার নিয়ে আসার পর এখন রাত হয়ে গেছে, এবার খাবার দাবার আমরা খাবো। তো এখানে আমরা নিয়েছি মিক্স ভেজ সঙ্গে রুটি, ঠিক আছে। মিক্স ভেজ 130 টাকা করে নিয়েছে আর রুটি 10 টাকা পিস। আর পার্সেলের জন্য আপনার আবার এক্সট্রা 10 টাকা নিয়েছে। তো দেখি একটু টেস্ট করে কেমন লাগে। রুটি দেখেই তো মনে হচ্ছে মোটা মোটা রয়েছে। মিক্স ভেজের টেস্টটা বেশ ভালো করেছে, খুব সুন্দর টেস্ট, দারুণ টেস্ট, কিন্তু কোয়ান্টিটি দামের তুলনায় অনেকটা কম মনে হচ্ছে। তো তারপরের দিনে আমাদের ছিল কি ডবল রুট ব্রিজ, যেটা আমাদের দেখার কথা ছিল, কিন্তু ডবল রুট ব্রিজটা আমাদের দেখা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে ডবল রুট ব্রিজ তো 3200 সিঁড়ি উঠতে আর নামতে হবে। আর শুধু ডবল রুট ব্রিজ মানে হচ্ছে এমনই জায়গা যেটা একটা দিন পুরো ওইখানেই কেটে যাবে। কিন্তু ব্যাপারটা কি হয়েছে যে আমাদের কিছু যে দাদা ছিল তাদের শরীর খারাপ ছিল, সঙ্গে একটা বাচ্চা 3 বছরের মেয়েও ছিল। তো যার জন্য নিয়ে যাওয়াটা একটু কষ্টকরই ছিল, বারবার কোলে করে নিয়ে যাওয়া নিয়ে আসা সম্ভব নয় এতটা। আর সঙ্গে একটু হ্যাঁ, আর যেখানে আবার একটু শরীর খারাপও হয়ে গেছিলো একটা দাদা এবং বৌদির। তো যার জন্য আমাদের ওই দিনটা আমাদের একটু ক্যান্সেল করতে হয়েছিল। তো ক্যান্সেল করে আমরা কি করলাম, শিলং লোকাল যে জায়গাগুলো ছিল সেইগুলো ঘুরে নিলাম। শিলং লোকালটাও কিন্তু ভীষণ সুন্দর। তো আমরা শিলং লোকালে ঘোরার আগে প্রথমে কি করলাম, আমরা ব্রেকফাস্টটা এবার গাড়িতে চাপার আগেই করে নিলাম। মেঘালয়ের রাজধানী শিলংকে ঘুরে দেখব আজ। সকালবেলায় হোটেলের বাইরেই সকালের প্রাতরাশটা সেরে ফেললাম। ছিল 30 টাকায় 2টো করে গরম গরম ফুলকো লুচি। খাবার খেয়ে প্রথমে বেরিয়ে পড়লাম কা খেদলাই পাতেং খসিও দেখার জন্য। আমরা প্রথমেই গেলাম কা খেদলাই পাতেং খসিও। মনে হচ্ছেন এটা আবার কোন জায়গা, এটা তো জানি না। কা খেদলাই পাতেং খসিও, এবার কা খেদলাই পাতেং খসিও এটা হচ্ছে ওখানকার খাসির লোকাল নাম, যেটাকে আমরা এলিফ্যান্ট ফলস নামে চিনি, ঠিক আছে। হ্যাঁ, এবার এলিফ্যান্ট ফলসটা কোথা থেকে আসলো? এলিফ্যান্ট ফলসটা আসলে ওখানে একটা এলিফ্যান্টের মুখ ছিল ইংরেজদের আমলে, যখন হ্যাঁ মানে ইংরেজদের আমলে, তখন ইংরেজরা এটা দেখে ওটাকে এলিফ্যান্ট ফলস নাম দিয়েছিল। কিন্তু তারপরে এক ভূমিকম্পের ফলে এলিফ্যান্ট ফলসটা, এলিফ্যান্টের মুখটা ভেঙে যায়, কিন্তু ফলসটা এখনো রয়েছে। ওটা 3টে ধাপের ফলস, ঠিক আছে, যার জন্য ওটাকে বলা হয় কি জানো, কা খেদলাই পাতেং খসিও। এর মানে হচ্ছে 3 ধাপের জলপ্রপাত, ঠিক আছে। তো ওই নামটা কিন্তু এখনো ওরা ব্যবহার করে, ওখানকার লোকাল নাম ব্যবহার করে, কিন্তু আমাদের পক্ষে এত বড় নাম মনে রাখা সবসময় সম্ভব নয়, যার জন্য আমরা এলিফ্যান্ট ফলসটাই বলি, বা এলিফ্যান্ট ফলসটাই বেশি প্রচলিত, মানে মেঘালয়ের লোকজন ছাড়া। তো সেখানে 100 টাকার টিকিট ছিল মাথা পিছু। আমরা টিকিট দিয়ে বেশ ভালো ঘুরলাম। আপনারা চাইলে ওখানকার লোকাল ড্রেস পরেও 100 টাকা করে যেটা নিচ্ছে। হ্যাঁ, উৎপত্তি হয়েছিল যখন ইংরেজরা এই জলপ্রপাতটির কাছে একটি হাতির মতো দেখতে একটি বিশালাকার পাথর দেখেছিল। এই শিলা 1897 সালে একটি ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে যায়। এলিফ্যান্ট ফল ঘোরা কমপ্লিট। এবার সামনে যে পার্কিং লটটা আছে ওখান থেকে বেরিয়ে এখানে একটা পাইন ট্রির বন আছে, যেখানে এরকম বসার জায়গা আছে, যার টেবিল হিসাবে সোলার প্লেটগুলোকে ইউজ করা হয়েছে ওখানে। নেক্সট ডেস্টিনেশন এয়ারফোর্স মিউজিয়াম, সেখানে এসে পৌঁছেছি। শিলংয়ের এয়ারফোর্স মিউজিয়ামটি অত্যন্ত যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয় এবং ইস্টার্ন হাইকমান্ডের ক্যাম্পাসের ভেতরে অবস্থিত। জাদুঘরটি মূলত IAF ইস্টার্ন কমান্ড দ্বারা ব্যবহৃত বিমানের মডেল, প্রকৃত মেশিন এবং প্রযুক্তি প্রদর্শনের আয়োজন করে। এর সামনে যে প্লেনগুলি রয়েছে সেগুলি কখনো না কখনো ব্যবহার করা হয়েছিল।
সেগুলি এখন এখানে সর্বসাধারণের দেখার জন্য রাখা হয়েছে। এর ওপরে উঠে আপনি দেখতে পারেন বিমান চালকের যে সামনের যন্ত্রাংশগুলি সেগুলিও কিন্তু কাঁচের মধ্যে থেকে দেখা যায়। তো এরপর এয়ারফোর্স থেকে বেরিয়ে আমরা পৌঁছালাম শিলং পিক অ্যান্ড ভিউ পয়েন্টে। আগে কিন্তু ওখানে পায়ে হেঁটে বা নিজেরাই গাড়ি করে, যাদের নিজস্ব গাড়ি আছে সেই গাড়িতে কিন্তু সোজা পিক পয়েন্টে যাওয়া যেত। তো এখন সেটা সিস্টেমটা আমি 2013 সালে একবার গেছিলাম, তখন ব্লগ ট্লগ করতাম না, তখন আমি ডাইরেক্ট গাড়িতে গেছিলাম। হ্যাঁ, তখন কিন্তু এয়ারফোর্সের আন্ডারে ছিল না। এখন আবার ওদের নিজস্ব গাড়ি করে দিয়েছে, মানে ওটা এয়ারফোর্স এরিয়াটা ব্যাপার হচ্ছে কি, গাড়ি ওদের এয়ারফোর্স যেহেতু এরিয়ার মধ্যে আছে, ওদের চেনাশোনা কয়েকটা গাড়ি শুধু ভেতরে ঢুকতে পারে, অন্য কেউ কিন্তু পারবে না, যার জন্য করা আছে। তো ওটা হচ্ছে পার হেড যে গাড়ি ভাড়া সেটা কিন্তু 200 টাকা লাগছে ওই ইয়েতে। তো ওই একটা গাড়িতে 3 জনের বেশি কিন্তু, মানে 3 থেকে 4 জন, ম্যাক্সিমাম 4 জন, 3 থেকে 4 জন একটা গাড়িতে যেতে পারে। 4 সিট। হ্যাঁ, বলে দিই, অনেক বাংলাদেশি বন্ধু বা আরো অনেক বাইরের লোক আমি দেখেছি, তো তাদের যদি এখানে আসতে হয় তারা কিন্তু এই এরিয়ায় কিন্তু প্রবেশ নিষেধ, শুধুমাত্র ভারতীয়রাই এই এরিয়ায় প্রবেশ করতে পারবে। মানে এয়ারফোর্স মিউজিয়ামে যেতে পারেন, কিন্তু শিলং পিকে আপনারা কিন্তু যেতে পারবেন না, ঠিক আছে? আর কোনো বড় ক্যামেরা কিন্তু ওখানে এলাও নেই। মোবাইল ক্যামেরা ইউজ করতে পারেন, বা কোনো বড় ক্যামেরা বা ড্রোন ওখানে কিন্তু কোনো রকম ভাবে এলাও নেই। আর শুধুমাত্র ভারতীয়রা প্রবেশ করতে পারবেন, ভারতীয়রা ছাড়া অন্য কোনো বিদেশিদের কিন্তু ওখানে প্রবেশ নিষেধ। এটা কিন্তু একটু মাথায় রাখবেন, নাহলে এসে পরে আপনাদের আবার ঘুরে যেতে হবে। আর ওটা আমাদের দেখে নেওয়ার পর আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। ওখানে বেরিয়ে যাওয়ার সিস্টেমটা হচ্ছে কি, গাড়ি নিয়ে তো আমরা পৌঁছালাম, আবার গাড়ি নিয়ে যাওয়ার সময় যে কোনো গাড়িতে উঠতে পারেন, কিন্তু লাইন দিয়ে গাড়িতে উঠতে হবে। তো ওটা একটা নিয়ম মেনে চলতে হবে। তো একটার পর একটা গাড়ি আসতে থাকবে, কোনো অসুবিধা নেই, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে এমন নয়, মিনিট 5-7 দাঁড়ালেই গাড়ি পেয়ে যাবেন। তো ওনারা গাড়ি পাঠিয়ে দেন, মানে নিচ থেকে। রাজস্থানের ব্লগটা দেখেছিলেন, সেখানে যেমন ছিল, আমরা যে বাসে গেলাম সেই বাসের নাও আসতে পারি, ফতেপুর সিক্রি। হ্যাঁ, যে আপনারা যে কোনো বাসে যান, আবার যে কোনো বাসে আপনারা রিটার্ন চলে আসুন, টিকিট আপনার থাকলেই হলো। তো ঠিক এখানেও সেরকম নিয়ম, যে কোনো গাড়িতে গিয়ে আবার যে কোনো গাড়িতে আসা যাবে। তো আমরা এসে পৌঁছে গেলাম। তো পৌঁছে যাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, ওখান থেকে আমরা বেরিয়ে একদম পৌঁছে গেলাম শিলংয়ের, মানে শিলংয়ের মেন যে জায়গাটা আছে, আমরা যেখানে ছিলাম বাজারটা থেকে একটু দূরে, ওই জায়গাতে এসে দাঁড়ালাম, পুলিশ বাজারের কাছাকাছি। তো ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, বাঙালি রেস্টুরেন্ট ছিল, কিন্তু এই প্রথমে একটা বাঙালি রেস্টুরেন্ট পেলাম ওখানে গিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। হোটেল বিশাল নামে একটা রেস্টুরেন্টে ছিল, যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাবার কোয়ালিটি সত্যি ভালো ছিল, মানে সাধারণের মতো একদম, মানে বাড়ি খাবার টাইপের রান্না। প্রাইসও রিজনেবল ছিল। তো আমরা নিয়েছিলাম নর্মাল একটা সবজি ভাতের সাথে থাকবেই, তার সাথে আছে মাছ, মাংস, 2 রকম মাংস, মানে মটন আর চিকেন। তো আমরা মটন চুজ করেছিলাম, মানে সবাই না, সবাই নিজে নিজে। আমি মটন খেয়েছি, মটন আর ভাত খেয়েছি। তো মটন ভাতের প্রাইস পড়েছে, শুধু সবজি ভাত যেটা বলছে ওটার প্রাইস হচ্ছে 80 টাকা, আর মটন এক্সট্রা নিলে সেটা হচ্ছে 90 টাকা। তো দুটো জুড়ে 170 টাকা। আবার চিকেন নিলে সেটা 80 টাকা প্লেট, মানে চিকেনের ওটার দাম। আর যদি ফিশ নেয় তো ফিশের দাম হচ্ছে 50 টাকা। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ক্যাথলিক চার্চ দেখার জন্য। এরপর আমরা মধ্যাহ্ন ভোজন সেরে পৌঁছালাম ক্যাথেড্রাল চার্চে। তো ক্যাথলিক চার্চ ওখান থেকে দেখে নেওয়ার পর আমরা পৌঁছে গেলাম ওখানকার একটা লোকাল যে ইয়ে আছে, মানে একটা লেক আছে, ম্যানমেড লেক। আমাদের তার আগে আমাদের একটা যাওয়ার জায়গার কথা ছিল। কোথায় বলতো? ডন বস্কো মিউজিয়াম। আচ্ছা, ডন বস্কো। সেটা রোববার ছিল বলে আবার বন্ধ। আপনারা একটা খেয়াল করবেন যে যখন যাবেন অবশ্যই মাথায় রাখবেন যে যদি আপনারা শিলং লোকাল ঘুরছেন, কিছু জায়গা সোমবার বন্ধ থাকে, কিছু জায়গা রবিবার বন্ধ থাকে। চেষ্টা করুন শনিবারে করার, সব থেকে বেস্ট, সব পেয়ে যাবেন। হ্যাঁ, রোববার যেমন আপনাদের ডন বস্কো মিউজিয়াম বন্ধ, সোমবার দিন মনে হয় এয়ারফোর্স মিউজিয়ামটা বন্ধ। এরকম কিছু কিছু বন্ধ আছে, ভিডিওতে ডিটেলসে বলা আছে। এখন হয়তো এতটা মনে সম্ভব নয়, তো ভিডিওতে বলা আছে কোনটা কবে বন্ধ। আবার এগুলো তো লোকাল জায়গা, আপনারা যে কোনো দিন ঘুরতে পারবেন। শিলং 4-5 দিনের জন্য গিয়েছেন, ঠিক আছে, চেরাপুঞ্জি যখন যাবেন সেখানে তো আর বারবার যেতে পারবেন না। সেসব জায়গাগুলো অবশ্যই বন্ধ, কোন দিন খোলা কোন দিন দেখে যাবেন, কটা থেকে খোলা কটা থেকে বন্ধ অবশ্যই দেখে যাবেন, নাহলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে। অবশ্যই ড্রাইভার সাহেব বলেই দেবেন, ওখানকার লোকাল যা ড্রাইভার থাকবে সবকিছু আপনারা বলেই দেবেন, সেটা কোনো ব্যাপার না। চেষ্টা করবেন শিলংয়েরই লোকাল ড্রাইভার নিতে। তো ক্যাথলিক চার্চটা দেখে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। ওখানে একটা নানপোলকে বলে একটা জায়গা আছে। এবার ভাবছেন নানপোলকে কি জিনিস, যেটা আমরা যে নামে চিনি সেই নামটা হচ্ছে ওয়াশ লেক। তো ওয়াশ লেক হচ্ছে একটা ম্যানমেড লেক, মানে কোনো ন্যাচারাল ওয়েতে বানানো নয়, মানে তৈরি নয়। বলে দিই যে আমাদের ওই লেকটা যখন ঢুকবেন আপনাদের পার হেড কিন্তু 20 টাকা করে দিতে হবে।
আর বাচ্চাদের ক্ষেত্রে 10 টাকা। 10 টাকা। কিন্তু যদি ক্যামেরা নিয়ে যান হুম। সেক্ষেত্রে ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ। আমাদের ডিএসএলআর ছবি তোলার জন্য ছিল, সেটা কিন্তু আমাদের গাড়িতে রেখে আসতে হয়েছিল। হ্যাঁ। তার জন্য বিভিন্ন রকম চার্জ আছে। চার্জগুলো কোথাও 50 টাকা, 100 টাকা, 4000 পর্যন্ত আছে যদি সিনেমা মানে ওখানে প্রমোশনাল শুটিং করা যায়, সিনেমা শুটিং করে বলেন টাকা দিয়ে সেক্ষেত্রেও করা আছে। যায়। হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে রয়েছে। এখন এলাম ওয়ার্স লেকে। সন্ধে হয়ে যাওয়ায় আর লেকের ভেতর মিউজিয়াম দেখা হয়নি এবং বোটিংও করা হয়নি। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা এবং যদি শিশু হয় তাহলে 5 টাকা জনপ্রতি। এটি গ্রীষ্মকালে 9:30 থেকে 5টা অবধি খোলা থাকে এবং শীতকালে 9:30 থেকে 4টা অবধি। তবে এখানে মাছকে খাওয়ানোর জন্য গেটের সামনেই মাছের খাবার বিক্রি করা হয়, আপনারা চাইলে সেটা কিনে খাওয়াতে পারেন। সেদিন আমাদের একটু তাড়াতাড়ি ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু লোকাল ছিলাম ওই জন্য। হ্যাঁ, তো এবার ওয়াশ লেকটা ঘুরে আমরা এবার রুমে চলে এলাম। হুম। ড্রাইভার বাবুকে আমরা ছেড়েই দিলাম। ছেড়ে দিয়ে আমরা রুমে একটু ফ্রেশ ট্রেশ হলাম, তারপর আমরা চলে গেলাম ফাস্টফুড খেতে। হ্যাঁ। কারণ শিলং এসেছি ফাস্টফুড খাবো Fast না, food খাবো না। সেটা তো হতে পারে না। শিলংয়ে আমরা ফাস্টফুডগুলো খেলাম। তো বিভিন্ন ধরনের ফাস্টফুড আমরা খেয়েছি, যেগুলোর ভিডিও আমাদের আলাদা করে ফাস্টফুডের ভিডিও আছে, হ্যাঁ। যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ। আর ইয়ে কিতনে का 51 piece, One piece. 3 piece की 100। ओके। और थैंक यू। সেদিন রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। এবার পরের দিন সকালবেলা আমাদের বেরোনোর সময় ছিল গুয়াহাটি যাওয়ার জন্য, মানে যেটা আমরা পরের দিন লাস্ট দিন রেখেছিলাম গুয়াহাটি। তো গুয়াহাটি যাওয়ার জন্য আমাদের গাড়ির টাইম ছিল কটায়? আমাদের এই 9টা 10টা ছিল, হ্যাঁ। কিন্তু আমাদের ব্রেকফাস্টটা একটু মজাদার হয়েছিল সেদিন। সেদিন আমরা কি করলাম যে অনেক তো হলো ম্যাগি খাওয়া, হুম। তারপরে পরোটা, কচুরি এসব খাওয়া হলো। আজকে এবার আমরা ঠিক করলাম চপ কিনে নিলাম সেখান থেকে। চপ না হুম। সিঙ্গারা কিছু কিনেছিলাম, আর মুড়ি। লোকাল চপ সিঙ্গারা। আর মুড়ি কিনেছিলাম, মুড়ি এক প্যাকেট কিনেছিলাম। মুড়ি কিনে নিয়েছিলাম। এবার এটা কি করে বুদ্ধি হলো, আমরা ওখানে চা খেতে গেছিলাম। হ্যাঁ, সকালবেলা উঠে চা খেতে গেছি। চা খেতে গেছি বাইরে, তো তখন দেখলাম যে এক কয়েকটা ভদ্র মানে মহিলা ছিলেন, ভদ্রলোক বা না, ভদ্র মহিলা ছিলেন, দুটো ছিলেন না? ভদ্র মহিলা এসেছিলেন। তারা ওই বললেন চাওয়ালাকে জিজ্ঞেস করলে এখানে যে মুড়ি কোথায় কোথায় পাওয়া যায়? সেই থেকে আমাদের মাথা বসলো যে যে মুড়ি হ্যাঁ। যদি পাওয়া যেত আমরা কেন পাবো না? আমরা কেন পাবো না? খুঁজে খুঁজে আমরা মুড়ি নিয়ে এলাম। হ্যাঁ। মুড়ি চপ বেশ সুন্দর মাখিয়ে খেলাম। আহা, মানে আমরা তখন অসাধারণ ভাবছি যে breakfast। আগে কেন ভাবিনি, তাহলে হ্যাঁ। প্রতিদিন সকালবেলা উঠে মুড়ি চপ যাই হোক কিছু একটা দিয়ে হ্যাঁ। খাওয়াটা খেয়ে নিতাম, এত এই মানে যে মাথা খারাপ করতে বিভিন্ন হতো না। রকম দিন খাওয়া হয়েছে, হ্যাঁ, এটা একটা হ্যাঁ, ভালো জিনিস। হ্যাঁ। লাস্টের দিন মুড়ি চপ খাওয়া, সেটাও হুম, একটা ভালো হুম, জিনিস। হুম। তো যাই হোক, সেটা আমরা খেয়ে মোটামুটি আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সেদিন সাইট সিন আর করার নেই, কারণ হুম। উমিয়াম লেক তো আমরা ঘুরেই নিয়েছি। আর তো সোজা আমরা চলে গেলাম কামাখ্যাতে। কামাখ্যা। 4 ঘন্টার মধ্যে আমরা কামাখ্যার চত্বরে প্রবেশ করি। আমাদের হোটেল রুম আগে থেকেই বুক ছিল। 900 টাকা রুম প্রতি ভাড়া ছিল। হোটেলটি ছিল একদমই মন্দিরের পাশেই। রুমটি ছিল 3rd ফ্লোরে এবং রুমটি বেশ বড়ই ছিল। 3 জন অনায়াসেই থাকা যাবে। তাছাড়া ছিল একটা টিভি, বাইরে একটা বেসিন, আর বাথরুমটা বেশ পরিষ্কারই ছিল। রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মধ্যাহ্নভোজনের জন্য। আসার সময় দেখলাম মহিষ বলি দেওয়া হয়েছে, আর আজকের দিনেই রাজ্যপাল এসেছিলেন দর্শনের জন্য, তাই মন্দির কিছুক্ষণ বন্ধ ছিল। এখন আমরা হোটেল থেকে একটু দূরে এলাম মধ্যাহ্নভোজনটা সেরে নেব বলে। ছিল মাছ ভাত, 130 টাকা প্লেট। এই টোটো করে, এই যে টোটো করে আমরা ফেন্সি বাজার যেটা, আচ্ছা, হ্যাঁ, ফেন্সি ব্রহ্মপুত্র বাজার। নদীর 200 ধারে। সেরকম কিছু নিয়েছিল, মানে বার্গেন হ্যাঁ, করতে হয়েছিল। হ্যাঁ, 200 কি 250 কিছু একটা হ্যাঁ। নিয়েছিল। ঠিক আছে, যেটা আমি নিচে লিখে দেবো। হুম। ঠিক আছে, আমাদের ভিডিওতে তো বলাই আছে, হুম। এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি ভিডিওতে লিখে দেবো। হ্যাঁ। তো সেটা আমরা ওখান থেকে 3 জন মিলে গাড়ি করে চলে গেলাম। হুম। গিয়ে আমরা প্রথমে গেলাম কোথায়, ব্রহ্মপুত্র নদীর ধারে, নদীর ধারে। যেখান থেকে আমাদের উমানন্দ মন্দিরটা দেখা যাচ্ছিল। হুম। হ্যাঁ, তো সেখানে গেলাম, সেখানে কিছু ফটোশ্যুট করলাম। মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম ফ্যান্সি বাজারের উদ্দেশ্যে। আমরা অটো দামদর করে রিজার্ভ করে নিলাম 200 টাকার বিনিময়ে। সন্ধেবেলায় রাস্তার দুধার আলোকসজ্জায় সজ্জিত, দেখতে অপরূপ সুন্দর লাগছিল। তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ব্রহ্মপুত্র নদীর ধারে। এই ব্রহ্মপুত্র নদীর মাঝেই একটা দ্বীপ আছে, যেখানে আছে মহাদেবের উমানন্দ মন্দির। তারপর করার পর আমরা চলে গেলাম ওখান থেকে হেঁটেই ফেন্সি মার্কেট। ফ্যান্সি মার্কেট।
ফেন্সি মার্কেটটা হচ্ছে বিশাল মার্কেট একটা, মানে তিল থেকে তাল সব পাবেন ওখানে। সব পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা ভাবতাম পল্টন বাজারটা হচ্ছে সব থেকে বড় হ্যাঁ, বাজার। কিন্তু ফেন্সি মার্কেটটা এতটাই বড় ধারণার বাইরে। আমাকে ওখানে অনেকে রেকমেন্ডেডও করেছিল, আমরা সবাই যখন গাড়িওয়ালাদের বলছিলাম পল্টন বাজার যাবো, ওরা বলছে না তোমরা ফেন্সি বাজারটা ঘুরে এসো, দেখো আরো ভালো কথা। ভালো লাগবে। ব্রহ্মপুত্র নদীর ধারে, নদীর ধারটা করতে পারবে, ফেন্সি বাজারটা ভালো। তো ওখানে গেলাম, ওইখানে অনেক কিছু ফাস্টফুড খেলাম যেগুলো ভিডিওতে দেখতে পেয়ে যায়। তো সেখানে আমরা ফাস্টফুড খেলাম, ঘুরলাম, হ্যাঁ, কিছু কাপড় জামা ড্রেস কেনাকাটাই করেছি। এখন আমরা ফেন্সি মার্কেটে চলে এলাম। মার্কেটটা ভীষণ বড় এবং এখানে A to Z সবই পাওয়া যায়। সেখান থেকে আবার ওই সেম গাড়ি করে আমরা আবার হোটেলের কাছে চলে এলাম। দিয়ে রাত্রে যেহেতু আমাদের ফাস্টফুড খেয়েছিলাম, রাত্রে আমরা ফলাহারি করেছিলাম। ফলাহারটা আবার একটা ব্যাপার আছে, সেগুলো আমরা ভিডিওতে দেখতে পাবো। ওটা মজার ব্যাপার আছে, ওটা একটা মজাদার ব্যাপার আছে। ঠিক আছে, ওই ফলাহারটা আমরা নতুন ফল ট্রাই করতে গেছিলাম ওখানে, দিয়ে হিতে বিপরীত হয়ে গেছে। যাই হোক ব্যাপারটা কিন্তু আমরা দেখতে হবে। হ্যাঁ, দেখতে পাবেন। আমরা যথারীতি সকালে উঠলাম, উঠে তারপর আমরা ব্রেকফাস্টটা করলাম। আমরা করেছিলাম 50 টাকা করে নিয়েছিলাম মনে হয় ছোলা বাটা 50 টাকা। সকালে ঘুম থেকে উঠে চলে এলাম সকালের প্রাতরাশটা সেরে ফেলার জন্য। 50 টাকা প্লেট প্রতি দিয়ে 2 পিস ছোলা বাটা নিয়ে নিলাম। তো এবার আমরা ওখান থেকে 500 টাকা করে গাড়ি বুক করে নিলাম গুয়াহাটি স্টেশন যাওয়ার জন্য। আমাদের 12টা কততে 35-এ 12টা 35-এ 1 2 3 4 6 সরাইঘাট এক্সপ্রেস, আবার সেই সরাইঘাট। ঠিক আছে, যেহেতু আমাদের সরাইঘাট যাওয়া, সরাইঘাট ওই লাইনে আমাদের প্রিয় ট্রেন সরাইঘাট। সরাইঘাট ছাড়া অন্য কিছু চিন্তা আমাদের মাথায় আসেও নি। আর ওই লাইনের সব থেকে দারুণ ট্রেন এটা বলা ওয়ান্ডারফুল ট্রেন। হ্যাঁ, তো আমরা সরাইঘাটই চুজ করেছিলাম। তো 12টা 35-এ সরাইঘাট ছিল। আমরা যথারীতি ঠিক টাইমে সরাইঘাটের টাইমে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর আমরা দুপুরে খাবার অনলাইনে বুক করেছিলাম। এই স্টেশন থেকে ক্যাটারিংয়ে বুক করা ছিল আমাদের মধ্যাহ্ন ভোজন। তো আমরা অনলাইনে ফুড বুক করেছিলাম। তো আমাদের অনলাইনে এসেছে চিকেন চাউমিন, আর হচ্ছে গিয়ে চিকেন ফ্রাইড রাইস এবং একটা স্পেশাল ভেজ থালি। রাতের খাবার আমরা আবার দম বিরিয়ানি খেয়েছিলাম। এটা একটা দারুণ জিনিস যে ওই যে স্টেশনে বা ট্রেনে যে বিরিয়ানি দেয় ভাত মাখা মাংস মাখা, সেটা কিন্তু নয়, পিওর দম বিরিয়ানি ছিল ওটা, যেটা ট্রেনে ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। ট্রেনের জার্নি ভিডিও যদি দেখেন দেখতে পেয়ে যাবেন। লাইমলাইট বিরিয়ানি 3 প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। প্লেট 2 প্লেট ওকে 1 প্লেট দিয়ে দেবো, 1 প্লেট এইখানে আছে, স্যালাড আছে, এই স্যালাড দিয়ে দিলাম। আমাদের 2টো স্যালাড থাকলো, 3টে চামচ আছে, একটা চামচ দিয়ে দেবো এখানে। আমাদের দুজনের 2টো চামচ, ঠিক আছে। আর আমাদের দিয়েছে সঙ্গে টিস্যু। এটা দেখি কোনটা কি টেস্ট। তো মোটা এই ছিল আমাদের ভিডিও। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো করে। আর নিচে আমাদের প্রতিটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, প্রতিটা পার্ট বাই পার্ট কিন্তু ভাগ করা আছে লিঙ্কগুলো। তো সেই হিসেবে আপনারা দেখলে আপনারা হয়তো জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে পারবেন, ডিপলি জানতে পারবেন। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, শেয়ার লাইক এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমাদের লাস্টে পার হেড কত করে খরচা হতে পারে বা আমাদের টোটাল কত খরচা হয়েছে এবার আমরা এই ভিডিওটা শেষ করার পর আপনাদের বলে দিচ্ছি। হ্যাঁ, পুরো একদম হিসাব করে দেখিয়ে দিচ্ছি কত কি খরচা হয়েছে। ঠিক আছে, খুব শীঘ্রই আমাদের আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আপনাদের যদি কোনো কিছু রেকমেন্ডেশন থাকে যে আমরা কোথায় যাব বা কোথায় গেলে আপনাদের ভালো লাগবে আর কি দেখতে চান বা কি কি আমাদের ভুল ত্রুটি হচ্ছে ভিডিওর মধ্যে যদি সংশোধন করা যায়, তো সেগুলো একটু জানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না এইসব আমরা ব্যাপার নিয়ে। চেষ্টা করবো সেগুলো আবার ঠিক করার। অবশ্যই। তো আমাদের কত খরচ হয়েছে সেগুলো এবার বলছি। আমাদের প্রথমে হাওড়া থেকে গুয়াহাটি যে ট্রেনে করে এসেছিলাম তার খরচ হয়েছিল 520 টাকা। তারপর আমরা ট্রেনের মধ্যে কিছু চা হোক বা বাদাম বা যাই কিছু খেয়েছিলাম, সে টিফিন টাইপের, সেগুলো মোট খরচা 50 টাকা। টোটাল আমাদের ট্রেনে খরচা হয়েছে 570 টাকা। তারপর গুয়াহাটি পৌঁছানোর পর প্রথম দিন গুয়াহাটি টু শিলং যে গাড়ি করেছিলাম সেই গাড়ি ভাড়া নিয়েছিল 3500 টাকা, অর্থাৎ পার হেড 500 টাকা করে। এবার আমরা সেখানে মাঝখানে লাঞ্চ করেছিলাম, যার খরচা পড়েছিল 150 টাকা। উমিয়াম লেক গিয়েছিলাম, যার টিকিট মূল্য ছিল 59 টাকা। তারপর শিলংয়ে যে রুম ভাড়া করেছিলাম সেটা নিয়েছিল 3000 টাকা দিন প্রতি, অর্থাৎ আমরা 3 জন ছিলাম, তাই পার হেড 1000 টাকা।
রাতে রুটি সবজি ডিনারে খরচা পড়েছিল 100 টাকা, টোটাল 1809 টাকা। এবার দ্বিতীয় দিন শিলং থেকে চেরাপুঞ্জি গাড়ি করেছিলাম, ভাড়া পড়েছিল 5000 টাকা, পার হেড 700 টাকা, ব্রেকফাস্ট 100 টাকা। প্রথমে আমরা গেলাম আরওয়া কেভ, যেখানে গাড়ি পার্কিং ছিল 30 টাকা এবং টিকিট 50 টাকা মাথা পিছু। তারপর নৌকালিকায় ওয়াটারফলস, যার টিকিট মূল্য ছিল 50 টাকা মাথা পিছু। তারপর সেখানে আমরা লাঞ্চ করলাম, যার খরচা 200 টাকা। তারপর আমরা গেলাম মাউসমাই কেভ, যেখানে গাড়ি পার্কিং ছিল 30 টাকা এবং টিকিট খরচা 50 টাকা মাথা পিছু। তারপর 7 সিস্টার ফলসে এসে আমরা চা খেলাম, যার খরচা 10 টাকা। তারপর রাতে এসে ডিনার করলাম, যার খরচা 100 টাকা। তারপর আমাদের রুম ভাড়াটাও দিতে হয়েছিল, রুম ভাড়া 1000 টাকা, টোটাল 2320 টাকা। এবার তৃতীয় দিনে গাড়ি খরচা ওই একই 700 টাকা, রুম ভাড়া একই 1000 টাকা, ব্রেকফাস্ট 100 টাকা। তারপর ডাউকি আমরা বোটিং করেছিলাম, বোটিং আমাদের 1000 টাকা নিয়েছিল, তবে 800 টাকারও ছিল, পার হেড আমি 300 টাকা করে ধরলাম, আর গাড়ি পার্কিংয়ের জন্য লেগেছিল অতিরিক্ত 10 টাকা। তারপর সেখান থেকে আমরা মাওলিলং ভিলেজে এলাম। মাওলিলং ভিলেজে আমাদের মেনটেন্যান্স খরচা নিয়েছিল 200 টাকা, অর্থাৎ আমি সেখানে 30 টাকা করে ধরলাম, আর লাঞ্চ 250 টাকা। সিঙ্গেল রুট ব্রিজে টিকিট নিয়েছিল 40 টাকা। তারপর আমরা রুমে ফিরে গেলাম, রুমে ফিরে ডিনার করেছিলাম, ডিনারে খরচা হয়েছিল 140 টাকা, টোটাল হয়েছে 2570 টাকা। এবার চতুর্থ দিনে গাড়ি ভাড়া 700 টাকা, রুম ভাড়া 1000 টাকা, ব্রেকফাস্ট 30 টাকা। তারপর আমরা প্রথমে গেলাম এলিফ্যান্ট ফলস, যার টিকিট মূল্য ছিল 100 টাকা। তারপরে গেলাম এয়ারফোর্স মিউজিয়াম, যার টিকিট মূল্য ছিল 40 টাকা। এগুলি সবগুলি কিন্তু মাথা পিছু। তারপর শিলং পিকে 50 টাকা নিয়েছিল টিকিট ভাড়া এবং 200 টাকা নিয়েছিল গাড়িতে। আমরা একটা গাড়িতে 3 জন ছিলাম, তাই 70 টাকা করে মাথা পিছু ধরলাম। লাঞ্চ 170 টাকা। তারপর আমরা গেলাম ওয়াশ লেকে 20 টাকা টিকিট খরচা। তারপর ডিনার 100 টাকা, টোটাল 2280 টাকা। এখানে যে খরচাগুলো আমি বলিনি, বোর্ড হিল ওয়াটারফলস বা ক্যাথলিক চার্চ বা আরও যেসব জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগেনি, তাই সেগুলোর টাকা আমি কিন্তু ধরিনি। তারপর পঞ্চম দিনে আমরা শিলং থেকে গুয়াহাটি ফিরে যাচ্ছি, সেই জন্য গাড়ি ভাড়াটা হয়েছিল টোটাল 3500 টাকা, অর্থাৎ মাথা পিছু 500 টাকা। রুম ভাড়া লেগেছিল 900 টাকা, আমরা একটা রুমে 3 জন ছিলাম, তাই মাথা পিছু 300 টাকা। ব্রেকফাস্ট 50 টাকা, লাঞ্চ 130 টাকা। তারপর আমরা অটো করে ফেন্সি বাজারে গেছিলাম এবং সেখান থেকে আবার ফিরে এসেছিলাম, তাই 200 400 টাকা। স্ন্যাক্স 100 টাকা আর ডিনার 100 টাকা, টোটাল 1580 টাকা। এবার ডে 6-এ আমরা ব্রেকফাস্ট করেছিলাম 50 টাকা। তারপর কামাখ্যা মন্দির চত্বর থেকে গুয়াহাটি স্টেশন গাড়ি ভাড়া করেছিলাম 500 টাকায়, অর্থাৎ মাথা পিছু 70 টাকা করে পড়ছে। তারপর ট্রেনের টিকিট 520 টাকা। তারপর আমরা মাঝখানে ধরুন চা, বাদাম বা যাই খেয়েছিলাম সেগুলো টোটাল আমি 100 টাকা ধরে নিলাম। তারপর লাঞ্চ 150 টাকা এবং রাতে ডিনার অর্থাৎ যে দম বিরিয়ানি সেটা 180 টাকা, টোটাল 1070 টাকা। এবার চলে আসি আমার টোটাল তাহলে কত খরচ হলো। প্রথমে ট্রেনের টিকিট আর যে খাবারটা ছিল সেটা হচ্ছে 570 টাকা। তারপর ডে 1-এ খরচা হয়েছিল 1809 টাকা, ডে 2-তে 2320 টাকা, তৃতীয় দিনে 2570 টাকা, চতুর্থ দিনে 2280 টাকা, পঞ্চম দিনে 1580 টাকা এবং ষষ্ঠ দিনে 1070 টাকা, অর্থাৎ টোটাল খরচ 12,199 টাকা। তাহলে এখানে 12,000 থেকে 12,500 টাকা খরচা আপনি আনুমানিক ধরে রাখতে পারেন। তবে এক্ষেত্রে ধরুন আমি অনেকগুলো টাকা ধরিনি বা অনেকগুলো টাকা বেশিও লেগেছে। যেমন ধরুন কোথাও যদি আপনি টয়লেট করতে যান সেখানে কিন্তু 10 টাকা করে দিতে হচ্ছে, তো কেউ হয়তো দিনে 2 বার যায়, কেউ হয়তো 4 বার যায়, কম বেশি এগুলো হয়ে থাকে। তাছাড়া ধরুন আপনি কেউ দিনে চা বেশি খায় বা একটু কম খায়, সেক্ষেত্রে এক্সট্রা টাকা লাগবে। তারপর ধরুন আমরা যে সময় গেছিলাম সেই সময় রুম ভাড়া কিন্তু অনেকটাই বেশি লেগেছিল,
তো আপনারা যে সময় যাবেন সে সময় রুম ভাড়া হয়তো এতটা নাও লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার ডে হিসেবে কিন্তু আপনাদের মোটের ওপর খরচটা কিন্তু কমে যাবে। এটা হচ্ছে পার হেড খরচ। এবার আপনি যদি সোলো ট্রিপে যান সেক্ষেত্রে কিন্তু প্রায় দেখা গেলে একই খরচা হতে পারে। যদি আপনি পুরো মেঘালয়টা বাসে ঘুরে দেখেন তাহলে এই একই খরচা দাঁড়াবে, কিন্তু যদি আপনি পার্সোনাল গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে কিন্তু খরচটা বেড়ে যাবে একার ক্ষেত্রে। আপনারা যদি গ্রুপে যান তাহলে কিন্তু খরচাটা আনুমানিক এরকমই দাঁড়াবে, কম বেশি 1000 টাকা নিয়ে। তো এই ছিল আমাদের এই মেঘালয়ের ভিডিও। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও ভিডিও নিয়ে। এই পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।